গল্পটা শুরু হয় মান্ট লিঞ্জিয়ার এক সুন্দর কিন্তু বিপজ্জনক দুনিয়া দিয়ে। সামনে নায়ক মায়ান্যান্ড এবং শয়তান মেগির মধ্যে তীব্র যুদ্ধ চলছে। মায়ান্যান্ড কোনোভাবেই মেগির সাথে পেরে উঠতে পারছে না। কিন্তু হঠাৎ যুদ্ধ শেষ হওয়ার পর মেগির চেহারা বদলে যায়। সে রোম্যান্টিক হয়ে ওঠে এবং মায়ান্যান্ডির কাছে কিস করতে এগোতে শুরু করে। তুমি আমার প্রেম, আমি তোমার জন্যই সবকিছু করেছি। ঠিক এই রোম্যান্টিক মুহূর্তটায় আমরা দেখি আমাদের পরবর্তী চরিত্র ওয়াং শিয়াও। সে নিজের সোফায় বসে, হাতে তরমুজ, চোখে টিভি। সে মেঘি এবং মায়ান্যান্ডের এই রোম্যান্টিক দৃশ্যটি মুখরোচমে উপভোগ করছে। ওহ, কি সুন্দর দৃশ্য! সত্যি সিনেমার মতো লাগছে। কিন্তু একটি সমস্যা হল, ওয়াং শিয়াও ভুলে গিয়েছে সে বাস্তব দুনিয়ায় আছে। তার টিভির রিমোট তার হাতে, এবং হঠাৎ মেগি কিস করতে এগোতে এগোতে একটি অদ্ভুত শব্দ শুনতে পায়। টিকটিক। সে পেছনে ফিরে তাকে। আর কি দেখে? তার সামনে ওয়াং শিয়াও সোফায় বসে তার টিভির রিমোট হাতে নিয়ে তাদের দৃশ্য উপভোগ করছে। তুমি কে? এখানে কি করছো? মেগির চোখে রাগের আগুন জ্বলে ওঠে। সে বুঝতে পারে এই অদ্ভুত মেয়েটি তার রোম্যান্টিক মুহূর্তটি নষ্ট করে দিয়েছে। সে তখন ওয়াংশিয়াওকে আক্রমণ করতে ছুটে আসে। ওয়াংশিয়াও ভয়ে প্যানিক করে যায়। তার হাতের রিমোট থেকে পড়ে যায়। ভয়ে সে ভুল করে রিমোটের পজ বাটনে ক্লিক করে ফেলে। আর কি আশ্চর্য! ছুটে আসা মেগি হঠাৎ করেই স্থির হয়ে যায়, যেন একটি স্ট্যাচু। ওয়াংশিয়াও কিছুক্ষণ চুপ করে থাকে। তারপর ধীরে ধীরে বুঝতে শুরু করে। আমি আমি এই সিনেমার দুনিয়ায় প্রবেশ করে গিয়েছি, আর আমার রিমোট দিয়ে এখানকার সবাইকে কন্ট্রোল করা যাচ্ছে। ওয়াংশিয়াও এখন বুঝতে পারে সে একটি বাস্তব টিভির রিমোটের কন্ট্রোল পেয়ে গিয়েছে। সে তখন প্লে এবং পজ বাটন চেপে মিগির সাথে মজা নিতে শুরু করে। এর কিছুক্ষণ পর সে মায়ান্যান্ডকে নিয়ে তার সোফা সহ পালিয়ে যায়। অন্যদিকে মেগি তখন তাদের খুঁজতে বের হয়ে যায়। ওয়াংশিয়াও একটি গাছের নিচে বসে পড়ে। সে ক্লান্ত হয়ে গিয়েছে। তার মনে পড়ে, যদি তার বাড়ি থাকত, তাহলে এখনই একটি ফুড ডেলিভারি অ্যাপ থেকে খাবার অর্ডার করত। ঠিক এই মুহূর্তে তার মাথায় একটি চমকপ্রদ আইডিয়া আসে। ওয়াংশিয়াও মনে মনে, পজ বাটন চাপ দিলে সবকিছু স্থির হয়। তাহলে পাওয়ার অফ বাটন চাপ দিলে কি আমি আমার দুনিয়ায় ফিরে যেতে পারব? সে তখন সঙ্গে সঙ্গে রিমোটের পাওয়ার আপ বাটন চাপতে শুরু করে। কিন্তু তাতে কিছুই হয় না, বরং এর ফলাফল পুরো উল্টো হয়। মায়ান্যান্ড তার প্রতি কৃতজ্ঞ হয়ে ওঠে এবং তাকে ত্রাণকর্তা মনে করতে শুরু করে। ওয়াংশিয়াও এটা দেখে আতঙ্কিত হয়ে যায়। ওয়াংশিয়াও ডরে, না না, আমি তোমার ত্রাণকর্তা নই, এই গল্পের প্লট বদলানো যাবে না। ওয়াংশিয়াও তখন এক অদ্ভুত কাজ করে। সে মায়ান্যান্ডের মাথায় একটি পাথর দিয়ে আঘাত করে, যার ফলে সে তখন অজ্ঞান হয়ে যায়। ঠিক তখনই মায়ান্যান্ডের বড় ভাই জিয়াও সেখানে চলে আসে। সে এসে দেখে ওয়াংশিয়াওকে দানব ভেবে তার উপর আক্রমণ করে। ওয়াংশিয়াও তৎক্ষণাৎ জিয়াওকেও পজ করে দিয়ে নিজের সোফার দিকে দৌড় দেয়। ঠিক এরই মধ্যে ইয়ে এসে উপস্থিত হয়। তার সঙ্গে মায়ান্যান্ডের আরও দুই ভাই ছিল, যারা দেখতে পুরো কার্টুন টাইপের ছিল। ওয়াংশিয়াও তখন ভাবে, আমি যদি আমার দুনিয়ায় ফিরে যেতে চাই, তাহলে এই পৃথিবীতে কোনো পরিবর্তন আনা যাবে না। গল্পের প্লট আগের মতোই থাকতে হবে। তার মনে পড়ে, ট্রেলারে দেখেছিল এই জায়গায় ইয়ে মায়ানকে বাঁচায় এবং তাদের প্রথম দেখা হয়, প্রেমের সূত্রপাত ঘটে। তাই ওয়াংশিয়াও তখন চেষ্টা করে ইয়েকে মায়ান্যান্ডের কাছে নিয়ে যেতে। কিন্তু জিয়াও সেখানে এসে উপস্থিত হয়। সে মায়ান্যান্ডের সবচেয়ে কঠোর ভাই ছিল। ওয়াংশিয়াও তখন ভয়ে সোফার পিছনে লুকিয়ে পড়ে। জিয়াও তার ভাইদের মায়ান্যান্ডের কাছে পাঠিয়ে দেয় এবং ইয়েকে দানব ভেবে ধরে ফেলে। ইয়ে নিজের নির্দোষতা প্রমাণ করার জন্য অনেক চেষ্টা করলেও জিয়াও তাকে বিশ্বাস করে না, বরং ওয়াংশিয়াওকেও দানব ভেবে দুজনকে একসাথে একটা লতার সঙ্গে বেঁধে আকাশের উপরে নিয়ে যায়। ওয়াংশিয়াও উচ্চতা খুব ভয় পেত। সে ভয়ে তখন চিৎকার করতে শুরু করে। কিন্তু জিয়াওয়ের তো এতে কোনো কিছু যায় আসে না। কিছুক্ষণ পর তারা শিয়ান্দো সদর দপ্তরে পৌঁছে যায়, যা মূলত একটি গুরুকুলের মতো স্থান, যেখানে মানুষ নতুন নতুন দক্ষতা শেখে। অন্যদিকে মায়ান্যান্ডের কার্টুন ভাইরা ওয়াংশিয়াওয়ের সোফার ফিচার পরীক্ষা করতে করতে সেখানে মিউজিক প্লে করার অপশন খুঁজে পায়। তারা আনন্দিত হয়ে নাচতে শুরু করে। ওয়াংশিয়াও সেখানে এসে ওদের বলদ বানিয়ে বলে, এটা কোনো দানব নয়, এটা আমার পোষা প্রাণী, এর নাম সোফা। ওর ক্ষুধে লেগেছে, তোমাদের কাছে কি কোনো খাবার রয়েছে? এটা শুনে দুই কার্টুন ভাই তাকে ফল অফার করে। কিন্তু ওয়াংশিয়াও তখন মাংস খেতে চাচ্ছিল। ঠিক তখনই সেখানে জিয়াও এসে উপস্থিত হয়। জিয়াওকে দেখে তার ভাইরা ভয়ে পালিয়ে যায়। ওয়াংশিয়াও তাদের আটকাতে গিয়ে পড়ে যাচ্ছিল, তখন জিয়াও এসে তাকে বাঁচিয়ে নেয়। জিয়াও গভীর কণ্ঠে, মায়ান্যান্ড এখনও বুঝতে পারছে না তুমি আসলে দানব নাকি সাধারণ মানুষ, কিন্তু তুমি দানবদেরও নিয়ন্ত্রণ করতে পারো, তাই আমার চোখ সব সময় তোমার ওপর থাকবে। মূলত এই গল্পটি পুরনো যুগের প্রেক্ষাপটে লেখা হয়েছিল,
তাই তখনকার মানুষ আধুনিক প্রযুক্তি বুঝতে পারছিল না। এমনকি তারা আগে কখনো আধুনিক সোফা দেখেনি, তাই এটি নিয়ে তারা তখন নানা বিভ্রান্তিতে পড়ে যায়। এরপর মায়ানন্দ এসে তার ভাইকে ওয়াংশিয়াওকে ক্ষতি করা নিষেধ করে। ঠিক ওই সময়ে ওয়াংয়ের যে হেয়ার ব্যান্ডটি মায়ানন্দ দিয়েছিল, ঠিক ওই হেয়ার ব্যান্ডটি তখন ওয়াংকে দেখিয়ে জিজ্ঞাসা করে, জিনিসটা কি তুমি কি জানো? ওয়াং মনে মনে ভাবে এই হেয়ার ব্যান্ডটি নিয়ে সে আবারও কোনো ঝামেলা যেন তৈরি না করে, তাই সে তার ব্যান্ডটাকে তখন চিনতে অস্বীকার করে। ঠিক তখনই ওই জায়গায় লিও অসাধারণ একটি এন্ট্রি নিয়ে চলে আসে। লিওকে দেখে মায়ানন্দ ওয়াংকে বলে, লিও হতে চায় একজন হিরো, কিন্তু সে একজন ট্র্যাভেল মেকার। সে যেখানেই যায় ব্যাড লাক আর তার পিছু ছাড়ে না। কিন্তু তার বিশেষত্ব হচ্ছে সে ভবিষ্যৎবাণী এবং গণনার জন্য অনেক এক্সপার্ট, কিন্তু সে সব সময় উল্টো প্রেডিকশন করে। ও যদি সবকিছু ভালো ভবিষ্যৎবাণী করে তাহলে খারাপ হবে, আর যদি খারাপ কিছু ভবিষ্যৎবাণী করে তাহলে ভালো হবে। এরপর লিও ওয়াংকে বলে, তোমার কাছে কোনো ম্যাজিক্যাল পাওয়ার নেই, তাই তোমার যদি এখানে থাকতে হয় তাহলে লাইব্রেরি দেখাশোনা করতে হবে। এর সাথে সে মায়ানন্দকেও বলে, ইয়েকেও অ্যাডমিশন দিয়ে দেওয়া হয়েছে, কারণ তার মধ্যে প্রায়ই ইলেকট্রিক পাওয়ার রয়েছে। কিছুক্ষণ পর ওয়াং লাইব্রেরিতে তখন চলে যায়। ঠিক ওই জায়গায় একজন বৃদ্ধ মানুষকে সে দেখতে পায়। বৃদ্ধটি তাকে তার আইডি কার্ডটা দিয়ে বলে, এতদিন আমি এটা দেখাশোনা করছিলাম, এখন তোমার এই লাইব্রেরিটা খেয়াল রাখতে হবে। আমি যাব এখন আমার ওয়াইফের কাছে, কারণ এখনও আমাদের অনেকগুলো বাচ্চা নিতে হবে। ওয়াং তখন বৃদ্ধের এত ফুর্তি দেখে সে তখন অনেক অবাক হয়ে যায়। ঠিক তখনই ওয়াং পাশেই ইয়ে এবং জিয়ায়ের মধ্যে কথা বলার শব্দ শুনতে পায়। জিয়া মায়ানন্যানকে খুব পছন্দ করত, তাই ওয়াং মনে করে ওদের মধ্যে হয়তো এই নিয়ে ঝগড়া হচ্ছে। কিন্তু ওরা অনেক আস্তে আস্তে কথা বলছিল, ওদের সব কথা ওয়াং শুনতে পাচ্ছিল না। ঠিক এর জন্য ও রিমোট ব্যবহার করে ভলিউমটা তখন বাড়ায়। এখানে জিয়া ইয়েকে বলছিল, তুমি কোনো কারণ ছাড়া কেন ম্যানল্যান্ডের রুমে যাও? তোমার কি মনে হয় আমি কিছু বুঝতে পারি না? ঠিক এটা বলে ওর রাগে তখন ওর উপর হাত তুলতে নিলে ঠিক তখনই জিয়াও এসে ওর হাত ধরে ফেলে। জিয়া তখন জিয়াওকে বলে, আমি ওকে তো জাস্ট এই জায়গায় নিয়ম অনুসরণ করা শেখাচ্ছিলাম। এটা শুনে তখন জিয়াও বলে, আমি ইয়ের ক্ষমতা দেখতে চাই। এদিকে ও ইয়ের সাথে খুবই খারাপভাবে কথা বলছিল। এটা দেখার পর ওয়াং চিৎকার করে বলতে শুরু করে, তুমি এত অ্যারোগেন্ট একটা মানুষ কেন? ওয়াং মনে করছিল ও টিভি দেখতে দেখতে এই কথাগুলো বলছিল, কিন্তু ও তো ঘুমিয়ে গিয়েছিল যে ও এখন গল্পের মধ্যে এসে রয়েছে এবং তার সব কথা এখানকার সব চরিত্র শুনতে পাচ্ছে। ওর কথা শুনে রাগে জিয়াও তাকে নিজের ম্যাজিক্যাল পাওয়ার ব্যবহার করে আটকে ফেলে, যার কারণে তার মুখে তখন আঘাত লেগে যায়। ব্যথা পেয়ে ওয়াং তখন কান্না করা শুরু করে। আমি যদি এই পৃথিবীতে ব্যথা পাই তাহলে তো আমি এখানে মারাও যেতে পারি। মা, আমি ঘরে ফেরত যেতে চাই, আমাকে এখান থেকে নিয়ে যাও। ওই জায়গায় ম্যানল্যান্ড এসে ওয়াংকে বাঁচিয়ে নেয়। এরপর ওয়াং আবারও পাওয়ার অফ বাটনে ক্লিক করে, যার কারণে জিয়াও আর মায়ানল্যান্ডের উপর কেমন জানি প্রভাব পড়ে এবং দুইজন খুবই হয়ে যায়। কিন্তু কিছুক্ষণের মধ্যেই দুজন আবার নর্মাল হয়ে যায় এবং দুজন ভুলে যায় তারা একটু আগে কি করেছিল। এটা দেখার পর ওয়াংয়ের অনেক হাসি পায়। তার মনে পড়ে তার জিয়াওয়ের উপর অনেক রাগ আছে, তাই সে এবার পজ করে তাকে জোরে একটি ঘুষি মারে। এরপর যখন সে প্লে করে তখন সবাই দেখতে পায় জিয়াওয়ের চোখ লাল হয়ে গিয়েছে। কিন্তু এখানে কেউ জানেই না এটা কিভাবে হলো। সবাই ভাবে হয়তো কোনো অদৃশ্য শক্তির কাজ। রাতে ওয়াং শিয়াও নিজের সোফার উপর ঘুমিয়ে পড়ে। মাঝরাতে সে জেগে উঠে লাইব্রেরিতে লুকানো গুপ্তজন খুঁজতে চলে যায়। এদিকে সে সিনেমা ট্রেলারে দেখছিল এই লাইব্রেরির মধ্যে একটা গোপন দরজা রয়েছে, তাই সে খুঁজতে গিয়ে দেখে জিয়াও গভীরভাবে প্রার্থনা করছে এবং তার মাস্টারকে নানা ধরনের খাবার উৎসর্গ করছে। ওয়াং শিয়াও তখন মজা করে এবং পজ করে ওই খাবার খেতে শুরু করে। এদিকে ওয়াং কালো কোট পরা ছিল আর তার ফেস জিয়াওয়ের বিপরীত দিকে ছিল। ওয়াং ভুলবশত একটি পিঁয়াজ খাওয়ার ফলে তার চোখে তখন পানি এসে পড়ে, যার কারণে তখনই তার হাত থেকে রিমোটটা পড়ে গিয়ে প্লে বাটন চালু হয়ে যায়, যার ফলে জিয়াও ওয়াং শিয়াওয়ের উপস্থিতি তখন টের পেয়ে তাকে নিজের মাস্টার মনে করা শুরু করে। এটা দেখে তখন ওয়াং শিও মজা করে বলে, তোমাকে আমার শিষ্য হতে হলে কিছু পরীক্ষায় পাশ করতে হবে। প্রথম দিন সে জিয়াওকে অদ্ভুত হেয়ারস্টাইল করতে বলে। দ্বিতীয় দিন তাকে ম্যাজিক টাইল নামের একটি বোটাই পড়তে বাধ্য করে। এছাড়া সে তাকে নিজের রাগ নিয়ন্ত্রণ করতেও বলে। এসব দেখে মানুষ তখন জিয়াওকে নিয়ে মজা করতে থাকে। এটা দেখে সে তখন নিজেকে অনেক শান্ত রাখার চেষ্টা করে, কিন্তু এরপরও পরবর্তীতে তাকে অদ্ভুত পোশাক পরিয়ে নাচতে বাধ্য করা হয়। এই দৃশ্য দেখে ওয়ামের মনে তখন জিয়াওয়ের জন্য সহানুভূতি জন্মায়। তাই সে ইচ্ছে করেই ইয়ের সাথে এমনভাবে কথা বলতে থাকে যাতে জিয়াও সেগুলো শুনতে পায়। সে বলে, তুমি যা বলতে বলছো তেমন কোনো মাস্টার আদৌ নেই। ইয়েও নিশ্চয়ই জিয়াওকে বিভ্রান্ত করছে। এই কথা শুনে জিয়াওয়ের তখন অনেক রাগ উঠে যায়, কারণ সে তার মাস্টারের সম্পর্কে কোনো কটু কথা সহ্য করতে পারে না। যার কারণে সে ওয়াংকে যখন শাস্তি দেওয়ার জন্য রেডি হয়, ঠিক তখনই হঠাৎ তার মাস্টারের উপদেশ মনে পড়ে, যেখানে তার মাস্টার তাকে বলেছিল দুর্বলদের কখনো বিরক্ত করা উচিত না।
এই কথাটি মনে করেই সে নিজেকে তখন সামলে নিয়ে ওয়াংয়ের কাছে ক্ষমা চায়। ঠিক এমন সময় ইয়ে তখন দৌড়ে এসে খবর দেয় যে মায়াননান তার রক্ষককর্তাকে খুঁজে পেয়েছে এবং তার সঙ্গে বিয়ের সিদ্ধান্ত নিচ্ছে। তাই সবাইকে সেখানে আমন্ত্রণ জানানো হয়েছে। এটা শুনে ইয়ে ওয়াংকে সঙ্গে নিয়ে রক্ষণ বের হয়ে পড়ে, কিন্তু পথমধ্যে হঠাৎ ওয়াং ভারসাম্য হারিয়ে উপর থেকে নিচে পড়ে যায়। ঠিক সেই মুহূর্তে জিয়াও দ্রুত এগিয়ে এসে তাকে ধরে ফেলে এবং নিরাপদে গাড়িতে বসিয়ে বলে, এবার ঠিক মতো বসো, যদি আবারও তুমি পড়ে যাও তাহলে আমি কিন্তু আর বাঁচাতে যাব না। তারা সেই জায়গায় পৌঁছে যায় যেখানে একসময় ম্যানল্যান্ড এবং ডেভিল ম্যাগির যুদ্ধ হয়েছিল। মূলত ম্যাগি এখানে দাবি করছিল সেই হেয়ার ব্যান্ডটি তার, এবং সে একসময় ম্যানল্যান্ডে জীবন বাঁচিয়েছিল। সে বলে, এই কারণেই ম্যান এখন আমার প্রেমে পড়েছে। কিন্তু ওয়াং এই কথা তখন বিশ্বাস করে না এবং তার বন্ধুদের বোঝানোর চেষ্টা করে যে ম্যাগি আসলে একটা ডেভিল, তবে কেউই তার কথার কোনো গুরুত্ব দেয় না। তখন ম্যাগি নাটকীয়ভাবে মাথা ঘোরানোর ভান করে এবং ইয়ের কাছাকাছি চলে আসে। এটা দেখে ওয়াং একদমই স্বস্তি বোধ করে না, কারণ তার মনে হয় ম্যানল্যান্ডরা প্রকৃত ভালোবাসার মানুষ হওয়া উচিত ইয়ের। তাই সে এক অভিনব কৌশল অবলম্বন করে। সে একটি রিমোটের পাওয়ার বাটন চাপ দেয়, যার ফলে ম্যাগি আচমকায় ম্যানল্যান্ডকে প্রেম করে দেয়। কিন্তু পরক্ষণে সে আবার নাটক করা শুরু করে। এদিকে জিয়া এই পুরো ঘটনাটি পছন্দ করছিল না। এরপর ওয়াং জিয়ার কাছে গিয়ে বলে, যদি মায়ানল্যান্ডের জন্য কেউ উপযুক্ত হয় তবে তা তুমি। সে অন্য কাউকে বিয়ে করতে পারে না। নিশ্চয়ই ম্যাগির কোনো গোপন উদ্দেশ্য আছে, যা আমরা এখনও জানি না। তুমি একমাত্র ব্যক্তি যে তার আসল চেহারা মায়ানল্যান্ডের সামনে আনতে পারবে। এরপর জিয়া ওখান থেকে চলে যায়, যেখানে জিয়াও ও ওয়াংয়ের কথোপকথন তখন শুনে ফেলে। সে বলে, তোমার চেহারা দেখে তো মনে হয় তুমি খুবই নিষ্পাপ, কিন্তু ভিতরে তুমি অনেক ধূর্ত। পরবর্তীতে দেখা যায় মায়ানল্যান্ডের সামনে জিয়া ও ম্যাগি একে অপরকে অপমান করছে এবং ওয়াং জিয়ার পক্ষেই কথা বলছে। তখন ম্যাগি বলে, ওরা দুজন কথার জাল তৈরি করতে খুব ভালো জানে, আমি ওদের সামনে টিকে থাকতে পারবো না। তবেই সে আবার মাথা ঘোরানোর ভান করে, আর মায়ান তাকে ধরে ফেলে। ওয়াং বুঝতে পারে ম্যাগি শুধু ভালো হওয়ার ভান করছে এবং সে ঠিকই তার আসল চেহারা সবার সামনে তুলে ধরবে। এদিকে ম্যাগি এক ডার্ক পার্পেল রঙের বাটারফ্লাই ব্যবহার করে মায়ানকে নিজের বশে আনে এবং বলে, তুমি আমাকে ভালোবাসো, আমিও তোমাকে ভালোবাসি, তাহলে এবার আমি তোমার আত্মা নিয়ে নেই। অন্যদিকে বাইরে থেকে ওয়াং সেই রহস্যময় প্রজাপতিগুলো লক্ষ্য করে, যেখানে জিয়াও সঙ্গে সঙ্গে তখন বুঝতে পারে এগুলো ডেমনিক বাটারফ্লাই, যার কারণে সে নিজের শক্তি দিয়ে সেগুলো তখন ধ্বংস করে ফেলে, যার ফলে তার হাতে গভীর ক্ষত হয়। সেখানে কেউ একজন তার শক্তি ব্যবহার করে সে ক্ষতটা ঠিক করে ফেলে এবং নিশ্চিত হয় যে এগুলো মেগির পরিকল্পনারই অংশ, যার কারণে সে সিদ্ধান্ত নেয় যে কোনো মূল্যেই এই ষড়যন্ত্রের পর্দা ফাঁস করতে হবে। অন্যদিকে মেগি যখন মায়ানের আত্মাকে নিজের করে নিতে চায়, ঠিক তখনই ইয়ে ফুল হাতে নিয়ে সেখানে এসে উপস্থিত হয় এবং তার পেছনে ওয়াংও চলে আসে। কিন্তু সেখানে জিয়াও প্রবেশ করতে পারে না, কারণ মেগি চারপাশে এক ধরনের সিকিউরিটি লেয়ার তৈরি করে রেখেছিল, যেখানে ওয়াংয়ের রিমোটও তখন কাজ করছিল না। তখন ইয়ে লক্ষ্য করে মায়ানান্ড একই কথা বারবার বলছে, যার কারণে সে ম্যাগিকেও তখন জিজ্ঞাসা করলে তখন ম্যাগি বলে, সে এখন আমার পাপেট হয়ে গিয়েছে আর আমি ডেভিল সাহিয়া এর জন্য কাজ করি। এই কথা শুনে ইয়ে তখন প্রচণ্ড রেগে যায় এবং ম্যাগিকে হত্যা করতে চায়, কিন্তু ঠিক সেই মুহূর্তে ম্যাগি তাকে ইলেকট্রিক শক দেয়, যেখানে কোনো মতে ওয়াং ইয়েকে টেনে বাইরে নিয়ে আসে। ঠিক তখনই চারপাশে ঘন অন্ধকার নেমে আসে এবং তখনই গল্পের পরবর্তী মোড়ের ইঙ্গিত নেয়, যেখানে ওয়াং তখন সিকিউরিটি লেয়ারের বাইরে ছিটকে পড়ে, কিন্তু ইয়ে সেখানে আটকে যায়। ঠিক তখনই মায়ান এসে ইয়ের গলা চেপে ধরে। মূলত সে মেগিয়ের আদেশে ইয়েকে হত্যা করতে এসেছিল। অন্যদিকে মেগি তার গোপন সত্য ইয়েকে তখন বলেই দেয় এবং বলে সে কখনোই তাকে বাঁচানোর চেষ্টা করেনি, বরং শুধু অভিনয় করছিল। এই কথা শুনে মায়ান ইয়ের গলা থেকে তখন হাত সরিয়ে নেয় এবং বলে সে এতক্ষণ কেবল মেগিয়ের নিয়ন্ত্রণে থাকা ভান করছিল। ঠিক এটা বলে এবার সে তখন ম্যাগির ওপর আক্রমণ করতে আসলে ঠিক তখনই ম্যাগি হঠাৎ করেই সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। আর এখানেই আজকের পর্বটি শেষ হয়ে যায়, যেখানে চমকপ্রদী সাসপেন্সের সাথে ফাইন্যান্ড কেন অভিনয় করছিল সেই রহস্য উন্মোচন হবে পরবর্তী পর্বে। তো চলুন, আজকের এই বিশদ মুভি এক্সপ্লেইনড গল্পটি কেমন লাগলো? আপনি কি মনে করেন, ওয়াং শিয়াও এই জাদুর দুনিয়া থেকে বাঁচতে পারবে, নাকি তার রিমোট আরও অনেক ঝামেলা তৈরি করবে? কমেন্টে আপনার মতামত অবশ্যই জানান। আর যদি এই ধরনের জাদুময় সিনেমার গল্প বা ফ্যান্টাসি সিরিজ এক্সপ্লেইনড ভিডিও দেখতে চান, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। সামনে আরও অনেক চমক অপেক্ষা করছে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।